So, in this class, I am going to talk about use of do verb. So, first of all, we have to know that how can we use this verb in practical sentences. practically এই ভার্বের ব্যবহারটা আমরা মূলত কোথায় করে থাকি বা কিভাবে করে থাকি। এটা আগে একটু আপনারা বোঝার চেষ্টা করেন। দেখেন, ডু, ডাজ এবং ডিড এই তিনটাকে আমরা অক্সিলারি ভার্ব বলি বা হেল্পিং ভার্ব বলি। কি কি? ডু, ডাজ এবং ডিড। আবার আমাদের কিন্তু এখানে আরেকটা ভার্ব আছে, ডান, ডি ও এনি, ডান। এটা হচ্ছে কোনো অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে ডু ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে বসে এর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আগে এই জায়গাটা একটু দেখেন যে এই ডু, ডাজ, ডিড এর ভিতর আমরা প্রথমত যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে কখন এই ভার্বটা মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে বসে এবং কখন এই ভার্বটা অক্সিলারি ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা জানি যে ডু, ডি ও ডু এই যে একটা ওয়ার্ড, জাস্ট একটা শব্দ। এই ডু শব্দটার বাংলা অর্থ, ডু এর মিনিংটা হচ্ছে কি? ডু মানে করা, করা করা। এই অর্থটা মূলত আমার এই ডু ভার্ব দিয়ে থাকে। হ্যাঁ, এবং এর যে তিনটা ফর্ম মেইন ভার্ব হিসাবে, ডু প্রেজেন্ট ফর্ম বা V1, ডিড এটার পাস্ট ফর্ম, এবং ডান প্লাস পার্টিসিপল ফর্ম। সো আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে। এই যে তিনটা ভার্ব আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইভাবে ডু ভার্বটাকে কিন্তু শুধু এই তিনটা জায়গায় না, যে কোনো স্ট্রাকচারে মেইন ভার্ব হিসেবে আপনি ব্যবহার করতে পারেন বা লিখতে পারেন। হি ইজ ডুইং হিজ ওয়ার্ক, সে তার কাজ করতেছে। হ্যাঁ, এইভাবে আপনি বিভিন্নভাবে বলতে পারেন, কন্টিনিউয়াস টেন্স হোক, পারফেক্ট টেন্স হোক, ইনডিফিনিট টেন্স হোক বা ফিউচার টেন্স হোক। কিন্তু এই যে ডু এর মানে যে করা, এবং এইখানে এটা যে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা যে কোনো টেন্সের স্ট্রাকচারে এইভাবে ব্যবহৃত হতে পারে। কিন্তু ডু এর আরেকটা যে ব্যবহার আছে, যে ব্যবহারটা নিয়ে মেইনলি আমাদের ভিতর কনফিউশন তৈরি হয়, আমরা বিভিন্ন সময় কোশ্চেন তৈরি করতে গেলে বা প্রশ্ন করতে গেলে এই ভার্বের ব্যবহারটা আমরা করি না অ্যাজ ইউজুয়াল, বা আমরা ভুলে যাই। কারণ যখন কোশ্চেনের জন্য এই ভার্বটার ব্যবহার হয় তখন এই ভার্বের অ্যাকচুয়ালি কোনো মিনিং দেয় না, কোনো অর্থ থাকে না। দেখেন, এই ডু ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার সেটা হচ্ছে এই ডু, ডাজ, ডিড প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। কোন টেন্স? প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। আমরা জানি টেন্সের যে 12 ধরনের স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচার দিয়ে আমি যখন সেন্টেন্স তৈরি করি, আমি আপনাদের কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্স যেদিন শিখিয়েছিলাম সেদিন বলছিলাম, এই 12টা স্ট্রাকচার দিয়ে যখন সেন্টেন্স তৈরি করি, আমাদের যে মেইন সেন্টেন্স, 12টা টেন্সের যে স্ট্রাকচার, একটু ইমাজিন করেন তো, মেইন যে সেন্টেন্স, এই মেইন সেন্টেন্স কিন্তু 12টা। এই 12টা মেইন সেন্টেন্সের ভিতরে 10টাতেই অক্সিলারি ভার্ব আছে বা হেল্পিং ভার্ব থাকে, তারপরে গিয়ে আমার মেইন ভার্বটা বসে। 10টাতেই কি থাকে? অক্সিলারি বা হেল্পিং ভার্ব, তারপরে আমার মেইন ভার্বটা বসে। হ্যাঁ, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সে কিন্তু কোনো ধরনের অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে না। এই প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে যখন নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করা হয়, তখন অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্বের সাহায্য নিতে হয়। কেন? কারণ আমাদের নিয়ম হচ্ছে, যে কোনো সেন্টেন্সকে আপনি যদি নেগেটিভ করতে চান, সেই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হবে, এবং অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলে একটা সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হবে। কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না বিদায় আমরা তো মেইন ভার্বের সাথে নট বসাতে পারি না। তো অক্সিলারি ভার্ব হিসাবে ডু ভার্বের ব্যবহারটা আমরা করে থাকি। তো এইখানে একটু বোঝার ট্রাই করেন, সেই বিষয়গুলো দেওয়া আছে। এই যে এক একজন এক এক সময় জয়েন দেয়, এতে পড়ানোর কনসেন্ট্রেশন ব্রেক হয়। দেখেন, বোঝার ট্রাই করেন। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তাহলে আমার নেগেটিভটা কি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম নট ইটিং রাইস। অর্থাৎ মেইন জায়গাটাই আমার অক্সিলারি ভার্ব আসে, তো এর সাথে নট বসায় আমি নেগেটিভ সেন্টেন্স করতে পারছি। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে আর নট ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে না। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাইতেছো। ইউ আর নট ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাচ্ছ না। এইগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আবার পারফেক্ট টেন্স দেখেন, রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক,
রহিম তার কাজ কমপ্লিট করেছে বা সম্পন্ন করেছে। রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ কমপ্লিট করেনি। কি বলছে যে রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। তাহলে এখানেও আমার একটা পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে, এদের সাথে নট বসায় সেন্টেন্সকে আমি নেগেটিভ করতে পারছি। আই হ্যাভ ইটেন মাই ডিনার, আই হ্যাভ নট ইটেন মাই ডিনার। হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক সম্পন্ন করেছে। হি হ্যাজ নট ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক করেনি। দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল, এগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দে ওয়ার নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল না। কি বলছে? দে ওয়ার প্লেইং ফুটবল, দে ওয়ার নট প্লেইং ফুটবল। আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি একটা গান গাচ্ছিলাম। আই ওয়াজ নট সিঙ্গিং আ সং। হি হ্যাড গান টু কলকাতা, সে কলকাতা গিয়েছিল। হি হ্যাড নট গন টু কলকাতা। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। হি উইল নট প্লে ফুটবল, সে ফুটবল খেলবে না। আই উইল গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব। আই ওন্ট বা আই উইল নট গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব না। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতে থাকবে। হি উইল নট বি অর হি ওন্ট বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতে থাকবে না। দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকতে থাকবে। দে ওন্ট বি ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকতে থাকবে না। আপনি যে যখন ইন্ট্রোগেটিভ করবেন, জাস্ট এই অক্সিলারি ভার্ব গুলোকে কিন্তু সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হবে। যেমন আম ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি। হি ইজ প্লেইং ফুটবল, ইজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলছে। দে আর ওয়াচিং টিভি, আর দে ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখছে। ইউ আর ড্রাইভিং আ কার, আর ইউ ড্রাইভিং আ কার, তুমি কি একটা গাড়ি চালাইতেছো। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হ্যাজ রহিম কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম কি তার কাজ সম্পন্ন করেছে। অর্থাৎ যখন আপনি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করবেন, তখন সাবজেক্টের আগে জাস্ট অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসতে হবে, আর কিছুই না। ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট এর আগে অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসতে হবে। এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই ধরনের, একটাকে বলা ইয়েস নো কোশ্চেন, আর একটাকে বলা ডাব্লিউএইচ কোশ্চেন। এই অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেন গুলো তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে, এবং তার আগে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড হয় তাকে ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, বা সেটাকে বলা হয় মূলত ইনফরমেটিভ কোশ্চেন। কি কোশ্চেন বলা হয় বললাম? ইনফরমেটিভ কোশ্চেন, অর্থাৎ সেখানে আমার ডিটেলসে একটা অ্যান্সার কিন্তু দিতে হয়। তো এই জিনিসটা আপনাদের একটু বোঝার চেষ্টা করতে হবে। এরপর দেখেন, আরেকটা যে বিষয় আমাদের এই জায়গাটাতে আসে, সেটা হচ্ছে হেয়ার ইউ ক্যান সি। আচ্ছা, এইগুলো আমরা আরেকটু দেখি, তারপরে যাচ্ছি। বোঝার ট্রাই করেন। আই হ্যাভ ইটেন মাই ডিনার, আমি আমার ডিনার করেছি। হ্যাভ আই ইটেন মাই ডিনার, আমি কি আমার ডিনার করেছি। হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক করেছে। হ্যাজ হি ফিনিশড হিজ হোমওয়ার্ক। দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। ওয়ার দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছিল। আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি একটা গান গাইতেছিলাম। ওয়াজ আই সিঙ্গিং আ সং, আমি কি একটা গান গাইতেছিলাম, আমি কি একটা গান গাইতেছিলাম। হি হ্যাড গান টু কলকাতা, হ্যাড হি গান টু কলকাতা, সে কি কলকাতা গিয়েছিল। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। উইল হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলবে। আই উইল গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব। উইল আই গো টু দ্য মার্কেট, আমি কি বাজারে যাব। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতে থাকবে। উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাইতে থাকবে। দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকতে থাকবে। উইল দে বি ড্রয়িং আ পিকচার, তারা কি ছবি আঁকতে থাকবে। এইভাবে অক্সিলারি ভার্বটা জাস্ট সাবজেক্টের আগে নিয়ে আসলেই যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা যায়। এরপর দেখেন, এইভাবে তো সবকিছু করা যায়, ঠিক আছে, কিন্তু যে সমস্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেগুলোকে আমরা কিভাবে করব। এখন কোথায় থাকে না? প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। যেমন দেখেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। সাবজেক্ট আই, তারপর পেলে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন এটা তো নেগেটিভ করার জন্য আপনি এরকম বলতে পারবেন না, আই পেলে নট ফুটবল। He sat in the restaurant. They go to school. He writes a letter. He discussed the matter. I spoke in English. এই যে discussed, spoke, এগুলো past tense। তো এই প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোতে সাবজেক্টের পর মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্মে থাকে। তো এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, আমার তো অক্সিলারি ভার্ব লাগবে। তো অক্সিলারি ভার্ব হিসাবে এই জায়গাটাতে ডু, ডাস বা ডিড এর সাহায্য নিতে হয়। প্রেজেন্ট টেন্সে ডু বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি হি, শি, ইট অথবা কোনো সিঙ্গেল নাম হয় তাহলে আপনার ডাজ বসে। আদারওয়াইজ পাস্ট টেন্সের ক্ষেত্রে আমার আবার ডিডের ব্যবহারটা এই জায়গায় হয়ে থাকে। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমার মূলত এখানে ডিডের ব্যবহার হয়। একটু বোঝার ট্রাই করেন। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। দে ড্র আ পিকচার, তারা ছবি আঁকে। দে ডোন্ট ড্র আ পিকচার, তারা ছবি আঁকেন। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। ইউ ডোন্ট ইট রাইস, তুমি ভাত খাও না। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই ডোন্ট রাইট আ লেটার, আমি চিঠি লিখি না। আই সিং আ সং, আমি গান গাই। আই ডোন্ট সিং আ সং, আমি গান গাই না। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে হি, শি, ইট অথবা কোনো সিঙ্গেল নাম যদি সাবজেক্টে থাকে, তাহলে আমার কি হয়, তাহলে আমার এই জায়গাটাতে ডাস বসে। যেমন হি প্লেস ফুটবল। আমার আবার নিয়ম হচ্ছে মেইন যে সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস হয়। তো নেগেটিভ যখন করতে হবে বা ইন্টারোগেটিভ যখন করতে হবে, আমার ডু এর সাথে ইএস মানে ডাজ হয়। আর ডাজ যদি হয় তখন মেইন ভার্বটার সাথে এস বা ইএস কিন্তু থাকেন। মেইন ভার্বটা আমার প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মে চলে আসে। যেমন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। শি সিংস আ সং, সে একটা গান গায়। শি ডাজ নট সিং আ সং, সে গান গায় না। রহিম ড্রস আ পিকচার, রহিম একটা ছবি আঁকে। রহিম ডাজ নট ড্র পিকচার, রহিম ছবি আঁকে না। এইবার দেখেন, আমি গত ক্লাসের লাস্টে এই হ্যাভ এর কথা বলছিলাম। যেমন প্রত্যেকটা ভার্বের থার্ড পারসন ফর্ম বলতে আমরা মানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি, কিন্তু হ্যাবের থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাভস না। হ্যাবের V5 বা থার্ড পারসন যে ফর্ম, এটা হচ্ছে হ্যাজ। ইট হ্যাজ আ রেড কালার, এটা লাল রং আছে। তাহলে এটা যখন আমি নেগেটিভ করব আমার ডাজ বসাতে হবে। ডাজ হচ্ছে ডু এর থার্ড পারসন ফর্ম। আর ডাজ বসালে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, থার্ড পারসন ফর্মে থাকে না। তাহলে হি ডাজেন্ট হ্যাভ এ রেড কালার, হি হ্যাজ আ রেড কালার। নেগেটিভ কি, হি ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। করিম ড্রাইভস আ কার, করিম একটা গাড়ি চালায়। করিম ডাজ নট ড্রাইভ আ কার, করিম গাড়ি চালায় না। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের কি হবে? আচ্ছা, তার আগে আমরা এই জায়গাটা একটু বলি। আমরা যখন ইন্ট্রোগেটিভ করব তখন অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। যেমন আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল। দে ড্র আ পিকচার, ডু দে ড্র আ পিকচার। ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস। আই রাইট আ লেটার, ডু আই রাইট আ লেটার। আই সিং আ সং, এটা ডু হবে, হ্যাঁ, ডু আই সিং আ সং। অর্থাৎ আমি কি গান গাই। এইখানে কিন্তু ডু এর যে একটা বাংলা অর্থ আছে করা, এই করা অর্থ দিবে না। এটা কিন্তু জাস্ট সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হচ্ছে। আমার যে মেইন ভার্বটা আছে প্লে, ড্র, ইট, রাইট, এগুলোই মূলত অর্থ দিয়ে থাকে। শি সিংস আ সং, সে একটা গান গায়। ডাজ শি সিং আ সং, সে কি গান গায়। ডাজ শি সিং আ সং, সে কি গান গায়। রহিম ড্রস আ পিকচার, ডাজ রহিম ড্র এ পিকচার। ডাজ রহিম ড্র এ পিকচার। ইট হ্যাজ আ রেড কালার, ডাজ ইট হ্যাভ আ রেড কালার। ডাজ ইট হ্যাভ আ রেড কালার। করিম ড্রাইভস আ কার, করিম একটা গাড়ি চালায়। ডাস করিম ড্রাইভ এ কার, করিম কি গাড়ি চালায়। ডাস করিম ড্রাইভ আ কার, করিম কি গাড়ি চালায়। এরপর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমার কি হবে? পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি মেইন সেন্টেন্সে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আপনারা জানেন, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। কিন্তু যখন আপনি নেগেটিভ করবেন অথবা যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, তখন আপনার কি করতে হবে? তখন ডিডের ব্যবহার করতে হবে। নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে মূলত আমরা ডিডের ব্যবহার করে থাকি। আর যখন আমরা এই ডিডের ব্যবহারটা করি, ডিডের ব্যবহার করলে মেইন ভার্বটা আর পাস্ট ফর্মে থাকে না, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মে চলে আসে। মেইন ভার্বটা পাস্ট ফর্মে থাকবে না, প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মে চলে আসবে। যেমন হ্যার ইউ ক্যান সি, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম। আমি কি ফুটবল খেলেছিলাম। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ইট এর পাস্ট ফর্ম এট, প্লে এর পাস্ট ফর্ম প্লেড। আই ডিডেন্ট
ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? আই স্পোক ইন ইংলিশ, স্পিকের পাস্ট ফর্ম স্পোক। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম। আই ডিডেন্ট মিট হিম, আমি তার সাথে দেখা করিনি। ডিড আই মিট হিম, আমি কি তার সাথে দেখা করেছিলাম? এম ডাবল ইটি, মিটের পাস্ট ফর্ম এম ইটি, মেট। হি ড্রিউ আ পিকচার, ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। নেগেটিভ বা ইন্টারোগেটিভ করলে ডিড প্লাস মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। সো হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র এ পিকচার, সে ছবি আঁকেনি। সে ছবি আঁকেনি। ডিড হি ড্র এ পিকচার, সে কি ছবি এঁকেছিল? এরপর দেখেন, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? ডিডেন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাইনি? এইভাবে আপনি যে কোনো ওয়েতে সেন্টেন্স তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলিনি? এটাকে বলা হয় নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলিনি? ওয়াই ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ, আমি কেন ইংরেজি বলিনি? আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম। আই ডিডেন্ট মিট হিম, আমি তার সাথে দেখা করিনি। ডিড আই মিট হিম, আমি কি তার সাথে দেখা করেছিলাম? ডিড আই মিট হিম কি হবে? আমি কি তার সাথে দেখা করেছিলাম? ডিডেন্ট আই মিট হিম, আমি কি তার সাথে দেখা করিনি? ডিডেন্ট আই মিট হিম, আমি কি তার সাথে দেখা করিনি? এবার দেখেন, একটা সেন্টেন্সকে ঠিক কতগুলো ওয়েতে কত ভাবে লেখা যেতে পারে বা বলা যেতে পারে। কি কি দেওয়া আছে এখানে? হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র এ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র এ পিকচার, সে কি একটা ছবি এঁকেছিল? ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কি ছবি আঁকেনি? ওয়ার ডিড হি ড্র এ পিকচার, তাহলে আমার জাস্ট অক্সিলারি ভার্বের আগে যদি একটা ডাবল বেস ওয়ার্ড যোগ করা হয়, তাহলে ডাবল বেস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। কি আছে? ওয়ার ডিড হি ড্র এ পিকচার, সে কোথায় ছবি এঁকেছিল। ওয়াই ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কেন ছবি আঁকেনি। ওয়েন ডিড হি ড্র এ পিকচার, সে কখন ছবি এঁকেছিল। ইউ রোট এ লেটার, রাইটের পাস্ট ফর্ম রোট। ইউ ডিডেন্ট রাইট আ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে, তুমি চিঠি লেখোনি। তাহলে ইংলিশটা কি? ভার্বের কিন্তু ডিড বসানো মানে কি, ডিড একটা পাস্ট ফর্মের ভার্ব। তো ডিড বসানো মানেই হচ্ছে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মে চলে আসবে। তাহলে ইউ রোট এ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। ইউ ডিডেন্ট রাইট আ লেটার, তুমি চিঠি লেখোনি। ডিড ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে? তুমি কি একটা চিঠি লিখেছিলে? ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কি একটা চিঠি লেখোনি। ওয়াই ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কেন চিঠি লেখোনি। ওয়েন ডিড ইউ রাইট আ লেটার, তুমি কখন চিঠি লিখেছিলে। তুমি কখন চিঠি লিখেছিলে, তুমি কেন চিঠি লেখোনি। ওয়াই ডিডেন্ট ইউ রাইট আ লেটার। এবার দেখেন, দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে ডিডেন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল। ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালায়নি। ওয়ার ডিড দে ড্রাইভ আ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড দে ড্রাইভ আ কার, তারা কখন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালায়নি। ওয়াই ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালায় নি। সো এইভাবে এই ডু ভার্বের ব্যবহারগুলো আমাকে করা শিখতে হবে। আমি কি এই পর্যন্ত বোঝাতে পারলাম যে ডু এর ব্যবহার আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কখন করতেছি? শুধুমাত্র প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে। এবং ডু ডাজ ডিডটা কিভাবে বসছে এটা আপনারা বুঝতে পারছেন? সমস্যা কোনো? ক্লিয়ার নাকি? তাহলে একটা সেন্টেন্সকে এইভাবে আমাদের ভাঙাটা শিখতে হবে যে নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়, এই ভাঙাটা আমাদের শিখতে হবে। এখন আমরা একটু হ্যাভ ভার্বের কাছে আসি, খেয়াল করেন। একটা মিউট রাখেন। আমরা এবার একটু হ্যাভ ভার্ব নিয়ে আমি কথা বলি, তারপর সবকিছু আমি একবারে দেখাচ্ছি। একটু হ্যাভ ভার্বটা দেখাই, দেখেন। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড,
এই ভার্ব গুলোকে আমরা মূলত কোথায়, এই হ্যাব এর বাংলা অর্থ আমরা কি জানি, যে হ্যাব মানে আছে, এরকমই জানি। হ্যাব এর বাংলা অর্থটা হচ্ছে আস, হয় আছে আছে। এবং এই হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, অথবা ফিউচার পারফেক্ট টেন্স আপনার উইল হ্যাভ হয়, এরকম আর কি। এদের পরে একটা মেইন ভার্ব বসে। কিন্তু মেইন ভার্ব হিসাবে যখন এই হ্যাবের ব্যবহারটা হয়, তখনই হ্যাবের মানে আছে, অর্থাৎ আছে বলতে কোন আছে, এটা আমাকে একটু বুঝতে হবে, যে কারো অধিকার বা কারো মালিকানায় কোনো কিছু আছে, এই অর্থে এটার ব্যবহার হয়। যেমন দেখেন, মেইন ভার্ব হিসাবে আমরা জানি হ্যাভ মানে আছে, হ্যাজ মানেও আছে, কিন্তু হ্যাজের ব্যবহারটা যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি সি ইট, অথবা কোনো সিঙ্গেল নেম যদি সাবজেক্ট হয়, তাহলে আমার মূলত হ্যাজ বসে। তাহলে দেখেন, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাড আ পেন, আমার একটা কলম ছিল। আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এই সেন্টেন্সটা দেখছেন, দেখেন এই হ্যাভ কিন্তু একটা পাওয়ারফুল ভার্ব, এটা একটা অ্যাসিস্ট্যান্ট পজিটিভ ভার্ব। এই হ্যাভ ভার্বে প্রায় মানে শত রকমের মিনিং আছে বলা যায়। হ্যাবের মানে পাওয়া হয়, হ্যাবের মানে খাওয়া হয়, হ্যাবের মানে নেওয়া হয়, হ্যাবের মানে দেওয়া হয়, হ্যাবের মানে গ্রহণ করা হয়, হ্যাবের মানে এই যে আছে, থাকা বোঝায়, অনেক মিনিং দেয়। তো এই যে আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এর বাংলা অর্থ হচ্ছে আমি আমার ডিনার করেছি, একটা রাতের খাবার খেয়েছি। প্রথম হ্যাবটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, সেইভাবে হ্যাভ বসছে। আর পরের যে হ্যাড, হ্যাভ মানে খাওয়া, খাওয়া ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হচ্ছে হ্যাড, সেইভাবে এটা বসছে। মানে এই আই হ্যাভ হ্যাড না বলে আপনি যদি বলতেন আই হ্যাভ টেকেন মাই ডিনার, আই হ্যাভ ইটেন মাই ডিনার, তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হতো। বাট এই টেকেন, ইটেন এর পরিবর্তে হ্যাভ এর ব্যবহার করা যায় খাওয়া অর্থে। তো এরকম বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং সেন্টেন্স হয়তো আপনারা দেখে থাকবেন, যে হ্যাভ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, এরকম থাকে একটা সেন্টেন্সের ভিতর পর পর থাকে। এগুলোর মেইন রিজন হচ্ছে এটা, অর্থাৎ হ্যাভটাকে একবার মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছে, আরেকটা জায়গায় অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছে। যেমন ওই যে একটা সেন্টেন্স ছিল, আই ডোন্ট ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক। হ্যাঁ, সো এই সেন্টেন্স গুলোতে অর্থাৎ হোয়াট ডু ইউ ডু। তো এটা সবসময় মনে রাখবেন, আমি প্রথম ক্লাসে এটা বলছিলাম যে এই অ্যাম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এগুলোকে যতই আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করি না কেন, সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহার করি না কেন, এই ভার্বগুলো অন্যান্য সকল ফাইনাইট ভার্ব বা মেইন ভার্বের মতো যে কোনো টেন্সের স্ট্রাকচারে, যে কোনো সেন্সে এদের নিজস্ব মিনিং অনুযায়ী ব্যবহৃত হতে পারে বা বসতে পারে, এদেরও এরকম ফর্ম আছে। এখন এই হ্যাভ মানে আমরা জানি আছে, বাট ঠিক কোন আছে বোঝায়। অনারশিপ, অর্থাৎ কারো অধিকারে কোনো কিছু আছে, কারো মালিকানায় কোনো কিছু আছে। উই হ্যাভ আ কার। রিলেশনশিপ, করিম হ্যাজ আ ওয়াইফ অ্যান্ড টু কিডস, অর্থাৎ কারোর সাথে কারো সম্পর্ক আছে, করিমের একটা ওয়াইফ এবং দুইটা বাচ্চা আছে। ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স, যেমন রুমা হ্যাজ আ ফ্যান্টাস্টিক সিঙ্গিং ভয়েস, অর্থাৎ কারো কোনো বৈশিষ্ট্য আছে, এইটা বোঝানোর জন্য হ্যাভের ব্যবহার হয়। ইলনেস, অসুস্থতা, আই হ্যাভ আ রিয়েলি ব্যাড হেডেক টুডে, আমার খুবই মাথা ব্যথা হয়েছে আজ। এক্সপিরিয়েন্স, আই হোপ ইউ হ্যাভ আ গ্রেট টাইম অ্যাট দ্য পার্টি। এক্সপিরিয়েন্স মানে এখানে স্পেন্ডিং টাইম, মানে সময় কাটানো অর্থে আর কি বসে, যে আমি মনে করি যে তুমি পার্টিতে অনেক ভালো একটা সময় পার করবে। ইটিং অর ড্রিঙ্কিং, মাই কলিগস ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ অ্যাট 1 p.m. আমার কলিগ সাধারণত একটাই লাঞ্চ করে থাকে, মানে আমার সহকর্মীরা একটাই লাঞ্চ করে থাকে। এখন একটা বিষয় একটু বোঝার ট্রাই করবেন, এখানে হ্যাবের যে 6 প্রকার ব্যবহারের কথা বলা হয়েছে, এই 6 প্রকার ব্যবহারের মধ্যে প্রথম যে চারটা আছে, দেখেন লেখা আছে এখানে অনারশিপ, রিলেশনশিপ, ফিচার অ্যান্ড ইলনেস, এই চারটা হচ্ছে স্টেট সিচুয়েশন, অর্থাৎ এদের সঙ্গে কখনো কন্টিনিউয়াস ফর্ম অর্থাৎ হ্যাভিং ব্যবহার করা যায়নি। যে হ্যাবের V4 বা প্রোগ্রেসিভ মুড হচ্ছে হ্যাভিং, কিন্তু এই চারটা সেন্সে কিন্তু হ্যাভিং এর ব্যবহার হয় না। যেমন আপনি যদি বলেন উই আর হ্যাভিং এ কার, আমাদের গাড়ি থাকছে, এরকম কি কোনো সেন্টেন্স হয়? আমাদের গাড়ি আছে, আছে তো আছে, এবার থাকছে আবার কি ধরনের কথা? করিমের করিম আর হ্যাভিং, যদি আমি বলি যে এ ওয়াইফ অ্যান্ড টু কিডস, এরকম কি কখনো হয়? হয় না। অর্থাৎ এগুলোকে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। হ্যাভ হচ্ছে একটা স্টেট সিচুয়েশন দেয়, কিন্তু এক্সপিরিয়েন্স আর ইটিং অর ড্রিঙ্কিং, অর্থাৎ এই খাওয়া বা সময় কাটানো, এই জায়গাটাতে হ্যাভিং এর ব্যবহার করা যায়। যেমন আমি যদি বলি আই হোপ ইউ আর হ্যাভিং আ গ্রেট টাইম এট দ্য পার্টি, তুমি এই পার্টিতে সুন্দর একটা সময় পার করছো, সুন্দর একটা সময় কাটাচ্ছো, কাটাইতেছো, এইগুলো বলা যায়। অথবা মাই কলিগস আর হ্যাভিং লাঞ্চ জাস্ট নাও অর রাইট নাও,
আমার সহকর্মীরা এখন লাঞ্চ করছে। এরকম ভাবে এই এক্সপিরিয়েন্স বা ইটিং এর ক্ষেত্রে আমি যদি হ্যাবের ব্যবহার করি, সেই জায়গায় কন্টিনিউয়াস টেন্সেও হ্যাবটাকে লেখা যায়। কিন্তু ওই প্রথম চারটা সিচুয়েশনে হ্যাবটাকে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। এই দেখেন, এই যে উই আর হ্যাভিং আর কার, ইটস আ রং সেন্টেন্স। রহিম আর হ্যাভিং আ ওয়াইফ অ্যান্ড টু কিডস ইজ অলসো আ রং সেন্টেন্স। বাট if you can say that I am having a great time at this party, or I was having a great time at this party, or my colleagues having lunch right now, my colleagues were having lunch, আমার সহকর্মীরা লাঞ্চ করছিল, when the boss came and told everybody to get back to the work, হ্যাঁ, যখন বস এসেছিল এবং সবাইকে বলেছিল কাজে ফিরে যেতে। তো এই হ্যাভটা যদি আমার মেইন ভার্ব হিসেবে বসে, এই কথাটা আমি বলছিলাম, আমরা অনেকে হ্যাভ নট বা হ্যাজ নট এর ব্যবহার করি। এইটা করা যাবে না আমাদের। এগুলো যখন মেইন ভার্ব হিসেবে বসবে, ধরেন প্রেজেন্ট টেন্সে বসলো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয় ডু ডু ডাজ এর সাহায্য নিয়ে, সেভাবেই করতে হবে। যেমন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আমার কলম নেই, আই ডোন্ট হ্যাভ আ পেন। আমরা অনেকে আই হ্যাভ নট এ পেন এরকম বলি, বাট এরকম বলা যাবে না। আমি যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আপনি কি বলবেন আই গো নট টু স্কুল? আপনি তো বলেন আই ডোন্ট গো টু স্কুল, তাহলে আই হ্যাভ নট কেন বলবেন? হ্যাভ তো এখানে মেইন ভার্ব। তাহলে এটা আই ডোন্ট হ্যাভ আ পেন। আমার কি একটি কলম আছে? ডু আই হ্যাভ আ পেন? আমার কি একটি কলম নেই? ডোন্ট আই হ্যাভ আ পেন? রহিমের একটা গাড়ি আছে। দেখেন, এই হ্যাবের থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাভস না, হ্যাবের সাথে এস না। যেমন ডু এর থার্ড পারসন ফর্ম ডাজ, বা ড্র এর থার্ড পারসন ফর্ম ড্রজ, ড্রাইভস, এরকম না। এই হ্যাবের থার্ড পারসন বা ভি5 হচ্ছে হ্যাজ। সো রহিম হ্যাজ আ কার, রহিমের একটা গাড়ি আছে। এখন আমি যখন নেগেটিভ করব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমার ডু ডাজ এর ভিতরে ডাজ বসাতে হয়। আর ডাজ বসালে মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মে চলে আসে। তো হ্যাজ থার্ড পারসন ফর্ম, হ্যাজ এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে হ্যাভ। তাহলে রহিমের গাড়ি আছে, রহিম হ্যাজ এ কার। রহিমের গাড়ি নেই, রহিম ডাজেন্ট হ্যাভ আ কার। ডাজেন্ট হ্যাভ। রহিমের কি একটি গাড়ি আছে? ডাজ রহিম হ্যাভ আ কার? রহিমের কি গাড়ি নেই? ডাজেন্ট রহিম হ্যাভ আ কার। ডাজেন্ট রহিম হ্যাভ আ কার। এরপর কি আছে একটু দেখেন। আচ্ছা, এটা পরে দেখবো, এগুলো লাগবে না। ওকে, এই সেন্টেন্স গুলোকে আমাদের একটু নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করতে হবে। যেমন দেখেন, লুসি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, লুসির একটা বড় পরিবার আছে। তাহলে এইটা আমি যদি নেগেটিভ করতে চাই, যে লুসির বড় পরিবার নেই, বা লুসির কি একটা বড় পরিবার আছে, আমি যদি এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ অথবা ইন্ট্রোগেটিভ করতে চাই, আমি কিভাবে করব? আমাকে কেউ বলতে পারবেন যে লুসির বড় পরিবার নেই, আমার নেগেটিভটা কি হবে? Lucy does not have a large family. Not have a large family. তাহলে লুচির কি একটি বড় পরিবার আছে, ইংলিশ কি Lucy হবে? does not have a large family. তাহলে লুচির কি বড় পরিবার আছে, আমি যদি কোশ্চেন করি। Does Lucy have a large family? Does Lucy have a large দেখছেন, family? এই যে ডাজ লুসি হ্যাজ বলছে, তাহলে ভুল কোথায় দেখছেন? হ্যাজ হবে। Have হবে। Have ডাজ হবে। বসানো মানে কি, মেইন ভার্বটা আমার কোথায় যাবে? প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তাহলে ডাজ লুসি হ্যাভ আ লার্জ ফ্যামিলি, হ্যাজ না। Have a হ্যাঁ, large এবার দেখেন, দা স্মিথ, স্মিথ মানে কারিগর, যারা তৈরি করে এরা। দা স্মিথ হ্যাভ পিৎজা ফর ডিনার এভরিডে, কারিগররা ডিনারে প্রতিদিন পিৎজা খায়। হ্যাঁ, তাহলে এটা আমি নেগেটিভ কিভাবে করব? আমার যেহেতু হ্যাভ আছে, অর্থাৎ সাবজেক্টটা প্লুরাল, আমার থার্ড পার্সন হলে এটা প্লুরাল, এই জন্য এখানে আমার ডাজ বসবে না, আমার এখানে কি বসবে? দা স্মিথ ডোন্ট হ্যাভ পিৎজা do ফর not ডিনার লাস্ট এভরিডে। do not have আচ্ছা, তাহলে পরেরটা বলেন তো কি হবে? সুশীল হ্যাজ অ্যান এমএস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সুশীলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর এমএস করা আছে। তাহলে সুশীলের এমএস ডিগ্রি নেই। Lucy does not Lucy does not have ইয়েস, তাহলে এখানে আমার সুশীল ডাজ নট হ্যাভ। উই হ্যাভ আ হাউস ইন ক্যালিফোর্নিয়া, নেগেটিভ কি হবে? আমাদের ক্যালিফোর্নিয়াতে বাড়ি নেই। have a house in California. ইয়েস, উই ডোন্ট হ্যাভ আ হাউস ইন ক্যালিফোর্নিয়া। মাই সেল ফোন হ্যাজ আ 16 মেগাপিক্সেল ক্যামেরা। এখন আমি যদি প্রশ্ন করি যে তোমার
মোবাইলে কি 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে? বলো তো ইংলিশ কি হবে? তোমার মোবাইলে কি ষোলো Does my মেগাপিক্সেল না, ডাজ না, আমি ওইটা does বলছি। you self Do you have have a have 16 16 megapixel megapixel camera? front camera? আমি কি বললাম বাংলাটা, যে তোমার মোবাইলে কি 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে, এটার ইংলিশ কি? তোমার মোবাইলে কি 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে? Do you have your phone? দেখছেন কত সমস্যা? এখানে আমি তোমার বলছি বলে আপনারা ডু বলছেন, কিন্তু তোমার তো সাবজেক্ট নাই। তোমার শব্দটা একটা অ্যাজেক্টিভ, একটা পজিটিভ অ্যাজেক্টিভ। আমার সাবজেক্ট মূলত মোবাইল, সাবজেক্ট মূলত কি Does মোবাইল। তাহলে আমার ডাজ হবে, এখানে ডু হবে না। ডাজ ইওর মোবাইল হ্যাভ 16 মেগাপিক্সেল ক্যামেরা? বলেন তো কি বললাম? ডাজ ইওর মোবাইল হ্যাভ, does your mobile হ্যাঁ, have a 16 হ্যাভ আ megapixel? 16 মেগাপিক্সেল ক্যামেরা? এটা হচ্ছে আমার কোশ্চেন, যে তোমার মোবাইলে কি 16 মেগাপিক্সেল আছে? তাহলে এই যারা এগুলো পারছেন না, নিজেরা একটু বোঝার ট্রাই করেন যে আমাকে এটা প্র্যাকটিস করতে হবে, এবং করে এই বিষয়গুলো, এই কনসেপ্ট গুলো আমাকে ক্লিয়ার করতে হবে। আই অলওয়েজ হ্যাভ কফি ফার্স্ট থিংস ইন দ্য মর্নিং। আমি প্রতিদিন সকালে প্রথম খাবার হিসাবে কফি খাই, সো আই অলওয়েজ ডোন্ট হ্যাভ। হ্যাঁ, তাহলে আই হ্যাড সিরিয়াল অ্যান্ড অরেঞ্জ জুস ফর ব্রেকফাস্ট টুডে। আই হ্যাড, আমার এই সিরিয়াল বলতে শস্য দানা কিছু একটাকে বোঝাচ্ছে, খাবারকে। অ্যান্ড অরেঞ্জ জুস, আমি এই কমলার জুস খাই ব্রেকফাস্টে, মানে খেয়েছিলাম ব্রেকফাস্টে আজকে। তাহলে এটা নেগেটিভ কি হবে? Not I did not have. ডিড নট হ্যাড। Have. 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 I don't have. হ্যাভ হবে, আমার হ্যাড আর থাকবে না, কারণ হ্যাড তো পাস্ট ফর্মের ভার্ব। Have. আমি যখন নেগেটিভ করব ডিড এর ব্যবহার করছি, আর ডিড এর ব্যবহার করলে মেইন ভার্বটা কিসে আসবে? Present form এ চলে আসবে। প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তাহলে আই ডিডেন্ট হ্যাভ, আই ডিডেন্ট হ্যাভ কি হবে? আই ডিডেন্ট হ্যাভ, হ্যাঁ, সিরিয়াল অ্যান্ড অরেঞ্জ জুস ফর ব্রেকফাস্ট টুডে। তাহলে রাধা হ্যাজ বিউটিফুল ব্লু আইস। তাহলে রাধার কি মানে সুন্দর ব্লু রঙের চোখ আছে? কি হবে? কোশ্চেন যদি করি, নেগেটিভ না, কোশ্চেন। Does Radha have ইয়েস, beautiful ডাজ রাধা হ্যাভ বিউটিফুল ব্লু আইস। হ্যাঁ, এরপর দেখেন, Does Radha have beautiful blue eyes? ইয়েস, উই হ্যাড আ লট অফ ডিফিকাল্টি ফাইন্ডিং জনস হাউস অন দ্য ডে অফ দ্য পার্টি। আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল ওই জনের বাড়িটা খুঁজতে, অন দ্য ডে অফ দ্য পার্টি, পার্টির দিনে। তাহলে আমাদের কি কষ্ট করতে হয়েছিল? কি হবে? আমাদের কি কষ্ট করতে Did হয়েছে? we have a lot of ইয়েস, difficulty ডিড finding উই jobs? হ্যাভ, ইংলিশ কোশ্চেনটা কি হবে? ডিড উই হ্যাভ, Did we ডিড have উই হ্যাভ আ লট অফ ডিফিকাল্টি ফাইন্ডিং জনস have হাউস অন দ্য ডে অফ দ্য পার্টি? the day of হ্যাঁ, the party? দিস হোটেল হ্যাজ ইট This ওন hotel জিম has অ্যান্ড its সুইমিং own পুল। gym and swimming এই pool. হোটেলে নিজস্ব সুইমিং পুল এবং জিম আছে। এবং তাহলে gym এখন আছে। আপনি একটা তাহলে হোটেলে এখন উঠছেন, আপনি যদি সেখানে গিয়ে প্রশ্ন করেন যে এই হোটেলের কি নিজস্ব সুইমিং পুল এবং জিম আছে, তাহলে ইংলিশটা কি হবে? আপনাদের হোটেলে কি নিজস্ব সুইমিং পুল এবং জিম আছে? হ্যাঁ, বা এই হোটেলের কি নিজস্ব সুইমিং পুল এবং জিম আছে, কি হবে? Does this hotel have its own gym and swimming pool? Hotel have its own রাইট, থ্যাংক ইউ। তাহলে কি হবে? ডাজ দিস হোটেল হ্যাভ ইটস ওন জিম অ্যান্ড সুইমিং পুল? মিস্টার গুপ্তা হ্যাড এ হার্ট অ্যাটাক লাস্ট উইক। মিস্টার গুপ্তার গত সপ্তাহে হার্ট অ্যাটাক হয়েছিল। মিস্টার গুপ্তার কি হার্ট অ্যাটাক হয়েছিল? Did Did Mr. Mr. Gupta Gupta have a have heart attack last week? ইয়েস, ডিড, গুড, ওকে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম যে এই হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহারটা। এখন দেখেন, এই হ্যাভ হ্যাজ হ্যাড, এটা তো মেইন ভার্ব হিসেবে আমরা ব্যবহার দেখছি, এই জন্য ওইখানে ডু ডাজ দিয়ে করছি। আর যখন এরা নিজেরা অক্সিলারি ভার্ব হয় তখন কিভাবে হবে? এবং অক্সিলারি ভার্ব আমরা বুঝবো কিভাবে? যখন এই হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে আরেকটা মেইন ভার্ব থাকে। তো হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে সাধারণত আপনারা জানেন যে হ্যাজটা থার্ড পারসন সিঙ্গুলার হলে বসে, আর হ্যাভটা অন্য সব জায়গাতে বসে। তো আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে, হ্যাজ হ্যাভ হ্যাড যখন অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন কিন্তু এদের কোনো মানে দিবে না। এই যে হ্যাভ মানে যে আসছে বা থাকা বোঝায়, খাওয়া বোঝায়, পাওয়া বোঝায়, এই ধরনের কোনো মিনিং আসবে না।
জাস্ট একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্যই আমার এই ভার্বটা বসবে। যেমন আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি, তাহলে হ্যাভ প্লাস V3। হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ সম্পন্ন করেছে। শি হ্যাজ ওয়াচড আ মুভি, ইউ হ্যাভ রিটেন আ লেটার, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রহিম হ্যাজ সাং আ সং, রহিম একটা গান গেয়েছে। রুবেল হ্যাজ ড্রিভেন এ কার, রুবেল একটা গাড়ি চালিয়েছে। হ্যাঁ, আই হ্যাভ আই হ্যাভ ড্রন আ পিকচার, আমি একটা ছবি এঁকেছি। তাহলে এই জায়গাগুলোতে হ্যাভ হ্যাজ এর মানে কিন্তু কোনো আছে থাকা এগুলো বোঝায় না। জাস্ট এইগুলো আমার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, সেই হিসাবে বসছে। এখানে মেইন ভার্ব এই ফিনিশড, কমপ্লিটেড, ওয়াস্ট, রিটেন, সাং, ড্রিভেন, ড্রন, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এইগুলো হচ্ছে আমার এই জায়গাটাতে কি মেইন ভার্ব, তাই না? তো এই সেন্টেন্স গুলো কিন্তু নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে আপনার এই হ্যাভটাকে ধরেই করতে হবে, যে আই হ্যাভ নট ফিনিশড মাই ওয়ার্ক, অর হ্যাভ আই ফিনিশড মাই ওয়ার্ক, হি হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক, অর সে কি তার কাজ করেছে, হ্যাজ হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, ইউ হ্যাভ রিটেন আ লেটার, হ্যাভ ইউ রিটেন আ লেটার, অর ইউ হ্যাভ নট রিটেন আ লেটার। এইখানে কিন্তু হ্যাভটার সাথে নট বসানো যাবে, বা হ্যাভটাকে সাবজেক্টের আগে আনা যাবে। কেন? কারণ হচ্ছে হ্যাভটা এখানে অক্সিলারি ভার্ব, বাট এর আগেরটাতে কি ছিল? হ্যাভটা কিন্তু মেইন ভার্ব হিসাবে ছিল। এরপর দেখেন পাস্ট পারফেক্টে ওইভাবে হ্যাড এর ব্যবহার হয়। তো এই যা যা বললাম, আপনারা এই বিষয়গুলো কি বুঝতে পারছেন? এই অক্সিলারি ভার্বের যে সেন্সটা ক্লিয়ার করতে পারছেন? আমি কি বললাম মোটামুটি ধারণা আসছে একটা? হ্যাঁ, যখন অক্সিলারি ভার্ব হিসাবে আমি এগুলোকে ব্যবহার করব, তখন আমাদের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। এই ভার্বগুলোর কোনো মিনিং থাকে না, বাট মেইন ভার্ব হিসাবে কিন্তু যে কোনো টেন্সের স্ট্রাকচারে এদের নিজস্ব অর্থ অনুসারে এই ভার্বগুলো বসতে পারে। কোনো কোশ্চেন আছে থাকলে বলেন এখন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান টক মি ফ্রাঙ্কলি। নেক্সট ক্লাসে আমি কিছু আমার তো কনভারসেশন প্রশ্ন দিব, অর্থাৎ বাংলা সেন্টেন্স ট্রান্সলেশন করতে দিব। সেইখান থেকে বাংলা সেন্টেন্স গুলো, বাংলা কনভারসেশন থেকে ইংলিশের সেন্টেন্স ট্রান্সলেট করতে হবে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড বা অ্যাম, ইজ আর ওয়াজ আর এগুলোকে মেনটেন করে। কি প্রশ্ন আমি বলেন? প্রশ্ন আছে। হ্যাঁ বলেন, আফিয়া ইবনে। আমি আচ্ছা, আমি একটু প্রশ্ন করতে সেটা যে তারা কেন গাড়ি চালায়নি? হ্যাঁ, এটা হচ্ছে আমরা বলছি যে তারা কেন গাড়ি চালায়নি, হ্যাঁ, নেগেটিভ। হ্যাঁ, এক্ষেত্রে আমরা তো ওই যে হোয়াই ডিড নট দে ড্রাইভ ড্রাইভ আ কার, হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে যে প্রেজেন্ট পারফেক্ট যে টেন্সটা আছে, হ্যাঁ, সেখানে তো আমরা নেগেটিভ যখন করি, বাংলায় কথা বলি যে আমি ভাত খাইনি, মানে বা কাজটি করিনি, হ্যাঁ। এ ধরনের ক্ষেত্রেও তো আমরা ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করি। তাহলে কোন ক্ষেত্রে আমরা ওই যে নি কথাটা, মানে নেগেটিভ কথাটা যে নি বা নাই, করি নাই বা করিনি, এই কথাটা আমরা কোন ক্ষেত্রে পাস্ট টেন্স ধরবো, আর কোন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট ধরবো, প্রেজেন্ট আর পারফেক্ট কোন আর ক্ষেত্রে পাস্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট টেন্সের নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ একই টাইম দেয়। এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়। আপনি যখন ইংলিশে কথা বলবেন, অন্যান্য বাক্যগুলো কোন টেন্সে বলছেন, কোন সেন্টেন্স গুলো মেনটেন করে বলছেন, সিচুয়েশনটা কিসে আছে সেটা বুঝে কথা বলতে হবে। এটা আপনার উপর ডিপেন্ড করবে, যেটা বলবেন সেটাই কারেক্ট। আপনি যদি মনে করেন কাজটা রিসেন্টলি হয়েছে, আপনি যদি মনে করেন যে তারা গাড়ি চালায়নি, তাদের আজকে একটু আগে গাড়ি চালানোর কথা ছিল, কেউ একজন এসে বলছে তারা কি গাড়িটা চালিয়েছে, তাহলে সে কথাটা কিভাবে বলছে? যে হ্যাভ দে ড্রিভেন এ কার, হ্যাভ দে ড্রিভেন এ কার, আর হ্যাভ দে ড্রিভেন দ্য কার, তারা কি গাড়িটা চালিয়েছে? আপনি বলছেন যে তারা চালায়নি, সো সো দে দে হ্যাভ নট ড্রিভেন দ্য কার, তারা গাড়ি চালায়নি। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন কেউ যদি আপনাকে এসে বলে তারা কি গাড়িটা চালিয়েছিল, ডিড দে ড্রাইভ দ্য কার, আপনি বলছেন না তারা চালায়নি, দে ডিডন্ট ড্রাইভ দ্য কার। অর্থাৎ এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, অন্যান্য সেন্টেন্স গুলো দেখে আমার এখানে উত্তরটা দিতে হয়। বুঝতে পারছেন? আশেপাশে সেন্টেন্স গুলো কেমন ধরনের বা টাইমটা কেমন, এটা টাইম বুঝে আপনি যেভাবে বলবেন সেটাই কারেক্ট। Thank you. ক্লিয়ার? এটা আপনার উপর ডিপেন্ড করবে। আর কোনো কোশ্চেন আছে? আগামী ক্লাসে আমি তাহলে সেন্টেন্স, আচ্ছা আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, আমি